বজ্রপাতে ডিনামাইটের মতো বিস্ফোরিত হলো সামনের একটা গাছ। জ্বলন্ত কয়েকটা শাখা খসে পড়ল মাটিতে। বাতাস তাড়িয়ে নিয়ে গেল রিকোশেটের বুলেটের মতো। জ্বলছে গাছের গুড়ি, দমকা বাতাসে ঝলসে উঠল শিখা। পোড়াকুটো গন্ধে ভারী হয়ে গেল বাতাস। অনেক পরে পাহাড় আর এড ক্রেমারের পেছনে ভোর হলো এক সময়। অন্ধকার দিগন্ত ধূসর হয়ে এলো। তারপর রক্তলাল হয়ে উঠল পূবাকাশ। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে পর্বত চিরিঙ্গের গায়ে। অবসন্ন দেহে এগিয়ে চলেছে এড, অস্থির, উদ্বিগ্ন এবং নিদারুণ ক্লান্ত। পেছনে মরচে ধরা রং বদলে গিয়ে জ্বলন্ত কয়লার রূপ পেয়েছে উঁচু ক্লিফের সারি। কিন্তু ফিরে তাকানোর গরজ অনুভব করল না ও। ক্লান্ত বিধ্বস্ত ঘোড়াটা অবিচল পদক্ষেপে এগিয়ে চলেছে। ঢালের শেষ মাইল পাড়ি দিচ্ছে এখন। সামনে বৃষ্টিচাত সবুজ তৃণভূমি, শূন্য উপত্যকা। রক্তলাল চোখে চারপাশে নজর চালালো এড। দক্ষিণে তাকালো। কোনো রাইডার বা নড়াচড়া চোখে পড়ল না। তার মানে এখনো পৌঁছায়নি লামছনের লোকেরা। ঠিকই তাদের আগে পৌঁছতে পেরেছে ও। কিছুক্ষণের মধ্যে বাসস্থানে পৌঁছে যাবে। বাপের পাশে গিয়ে দাঁড়াতে পারবে এড। একসঙ্গে ঝামেলাটা চুকিয়ে ফেলবে। আসুক স্যাম লামসন, উচিত শিক্ষা পাবে। লড়াই কাকে বলে জানবে বেটা। ড্যান স্পন্সরের ক্রুরা কেউই বেপরোয়া খুনি নয়। এক একজন এক এক রকম। রক্তের সম্পর্ক নেই ওদের মধ্যে, কিন্তু দায়িত্ব আর আন্তরিকতা একই কাতারে সামিল করেছে ওদের। ইস্পাত দীর্ঘ মনোবল তৈরি করেছে প্রত্যেকের মধ্যে। অস্ত্রের ব্যবহার জানে ওরা, কিংবা শক্তির আধিপত্য সম্পর্কেও অবগত। নীতি বা সততার প্রশ্নে নির্ভীক। নিজের বিশ্বাসের মর্যাদা দিতে মরতেও দ্বিধা নেই এদের। এসব ভাবছে না এড। আসলে কিছুই ভাবছে না, স্রেফ পথ চলছে। একসময় রান্স ইয়ার্ডে পৌঁছালো স্টিল ডাস্ট। স্যাডল থেকে নামার সময় হুমড়ি খেয়ে পড়ে গেল ও। ব্রুস সিমন্স নামে এক ক্রু ছুটে এলো সাহায্য করতে। ঠেকার সময় হসলারের দায়িত্ব পালন করে সে। এড বিস্ময়ে কপালে গিয়ে ঠেকেছে সিমসের ভুরু। খোদা, কিভাবে এলে এখানে? পাহাড় পেরিয়ে। হেঁটে বাড়ির দিকে এগোনোর সময় বলল এড। বিহবল চোখে 6000 ফুট উঁচু রিজের দিকে তাকালো কাউবয়। পাহাড় পেরিয়ে, বিড়বিড় করল সে। পাহাড় পেরিয়ে। ক্লান্ত ঘোড়ার পিঠ থেকে স্যাডল খসিয়ে করালের দিকে নিয়ে চলল ঘোড়াকে। তারপর ছুটে ঢুকে পড়ল ব্যাংক হাউসে। পাহাড় পেরিয়ে এসেছে ও, বলল আরেক কাউবয়, বিল লিয়েস্ট্রোকে। অফিসেই ছিল ড্যান স্পেন্সার, চেয়ারে বসে সিগারেট টানছে। চোখ তুলে এডকে ঢুকতে দেখল সে। মুহূর্তে তীক্ষ্ণ হয়ে গেল চাউনি। হাত তুলে তাকে প্রশ্ন করতে নিষেধ করল এড। হাঁটার মধ্যে ভেজা কাপড় খসালো গা থেকে। নিজের কামরায় ঢুকে গেল ও। বিছানায় বসে একটা বুট খুলল। তারপর নরম বিছানায় বিছিয়ে দিল শরীর। দেহ শিথিল হয়ে গেল। বাম স্পটটা কম্বলের কিনারা ছুঁয়েছে প্রায়। পিছনে কামরায় ঢুকলো স্পেন্সার। নীরবে তাকিয়ে থাকলো এডের দিকে। গম্ভীর, চিন্তিত দেখাচ্ছে তাকে। এগিয়ে এসে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। সমালোচনার দৃষ্টিতে তাকালো ঘুমন্ত ছেলের দিকে। শেষে সমেহ আর সন্তুষ্টি ফুটে উঠল চোখে। ছেলে হলে এমনই হওয়া উচিত। যুগপৎ অহংকার এবং আনন্দ বোধ করল সে। এই ছেলে ছাড়া আর কে আছে তার? সেই কবে বুড়ো জন লিন্ডেলের সঙ্গে এই উপত্যকায় এসেছিল। তারপর কত বছর চলে গেল। কোনো টেইল বা পথ জানা ছিল না।
পাহাড় পেরিয়ে এসেছিল দুজনে। এখানে যে নয়ন জুড়ানো এক উপত্যকা রয়েছে সেটা দেখার আগ পর্যন্ত বুঝতে পারেনি। উপত্যকার সবুজ ঘাসে ভরা জমি, দিগন্তের সঙ্গে মিশে থাকা পাহাড় চেয়ে নি, সুনীল আকাশ, বুনো পশ্চিমে এমন অনেক জায়গায় ছিল তখন। আপাতত শান্ত স্থবির ছবির আড়ালে ছিল ভয়ঙ্কর রক্তপিপাসু ইন্ডিয়ানদের হামলার আশঙ্কা। এমন নির্জন অঞ্চলে পারতপক্ষে বসতি করে না কেউ, কিন্তু বুনো এই উপত্যকায় স্বর্গের অস্তিত্ব টের পায় সে। পশ্চিমে তখন অনেক লোকই আসছে, বেশিরভাগই বিভার কিংবা মোষ শিকার করতে। পাহাড়ে পাহাড়ে কেটেছে এদের দিন, ইন্ডিয়ানদের সঙ্গে ব্যবসা করেছে, আবার সময়ে সময়ে লড়াইও করেছে। এভাবেই বুনো এই দেশে টিকে থাকার সামর্থ্য অর্জন করেছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরা, অ্যাডভেঞ্চার আর নতুন জায়গা জয় করার নেশায় আরও পশ্চিমে পাড়ি জমায়, যেখানে এর আগে কোনো সাদা মানুষ পা রাখেনি। স্পেন্সার ভ্যালি তেমনই একটা জায়গা। জন কোল্টারের কথা না বললেই নয়। দুঃসাহসী এই মানুষটা প্রথম পা রাখে ইয়েলোস্টোন অঞ্চলে। জিম বেজার যেভাবে পশ্চিমকে চেনে, সম্ভবত আর কেউ তেমনভাবে চেনে না, চিনতে পারবেও না। বুড়ো জন লিন্ডলে, স্মিথ হোবাক, উইলবার প্রাইস হান্ট, কিট কারসন বা রবার্ট স্টুয়ার্ট অ্যাডভেঞ্চার প্রিয় কিছু মানুষ। নতুন জায়গা দেখার, নতুন জিনিস জানার নেশা ছিল যাদের রক্তে। এদের অনেকেই সোনার খোঁজে এসেছিল পশ্চিমে, কেউ বসতি করতে থাকতে এসেছিল, কিন্তু ড্যান স্পেন্সারই প্রথম থাকার সিদ্ধান্ত নিয়েছিল বুনো এই এলাকায়। ইন্ডিয়ানদের কাছ থেকে জমি কিনে এখানেই থেকে গেছে সে, ব্যবসা করেছে। 100 মাইলের মধ্যে কেবল সেই ছিল একমাত্র সাদা লোক। পুরো বছরে হয়তো একজন বা দুজনকে দেখতে পেত, অন্য সময়ে কোনো শিকারীকেও দেখার সৌভাগ্য হয়নি। কিউয়ারদের সঙ্গে সম্পর্কটা মন্দ ছিল না ওর, কিন্তু একেবারে দাকুমরা সম্পর্ক ছিল ক্রেদের সঙ্গে। ব্ল্যাক ফুটের রেইডিং পার্টি প্রায়ই হামলা চালাতো, উত্তর দিক থেকে আচমকা আসতো ওরা। মাঝে মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাবও দেখা গেছে এদের মধ্যে। আসলে ইন্ডিয়ানরা যা চেয়েছে তাই পেয়েছে ড্যান স্পেন্সারের কাছ থেকে, বন্ধুত্ব বা শত্রুতা। ব্যবসা করেছে, গল্প করেছে, ইন্ডিয়ান গ্রামে গেছে সে, আবার ইন্ডিয়ানরা হামলা করার লড়াইও করেছে। কিছুদিন পর ক্রোরাও ওকে আর ঘাটালো না, বুঝে নিল মৃত্যু বা ঝামেলার চেয়ে বন্ধুত্বই চেয়েও, কারণ ড্যান স্পেন্সারের হাতে ওদের অনেক সঙ্গী খুন হয়েছে। সামনে দুঃসময়, চামড়ায় মোড়ানো চেয়ারে বসে নিকট ভবিষ্যৎ দিব্যি আজ করতে পারছে ড্যান স্পেন্সার। প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়ানদের চেয়ে সাদা মানুষ সবসময় ভয়ঙ্কর এবং কঠিন। কূটকৌশল, ভাড়াটে গানম্যান, আধুনিক অস্ত্র, নিজেদের তৈরি আইন, এসব হচ্ছে সাদাদের বাড়তি অস্ত্র। যে কোনো নীতি বিসর্জন দিতে পারে এরা, অথচ ইন্ডিয়ানরা লড়ে নির্দিষ্ট লক্ষ্য ও সততা নিয়ে। সিডলারদের সঙ্গে ভিড়ে যাওয়া দলটাকে ঠেকানো কঠিন হবে, জানে স্পেন্সার। অবচেতন মন থেকে টের পাচ্ছে, কারণ একধারে নিষ্ঠুর, বেপরোয়া এবং খুনে স্বভাবের মারকুটে লোক ওরা। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না, থামিয়ে দিতে হবে ওদের, কিংবা থামতে বাধ্য করতে হবে।
এড ক্রেমারের উপর সন্তুষ্টি বোধ করছে স্পন্সর। প্রথমেই রক্তারক্তি চায়নি ছেলেটা, বরং শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তাই বলে মোটেও দুর্বল বলা যাবে না ওকে। বিদ্যুৎ গতির ড্র, নিখুঁত নিশানা, যে কোনো অবস্থান থেকে গুলি করার দক্ষতা, পিস্তলে এড ক্রেমারের সামর্থ্য প্রশ্নাতীত। মাথা তুলে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। চোখ পিটপিট করছে। দৃষ্টিশক্তি ওর বরাবরই ভালো। খালি চোখে দেখতে পায় অনেক দূর। এমনকি ইন্ডিয়ানরাও এজন্যে সমীহা করে ওকে। সমতল পাথরের উপর দিয়ে এগিয়ে যাওয়া একটা সাপকে ট্র্যাক করতে সক্ষম ড্যান স্পন্সর বলে ইন্ডিয়ানরা কিংবা ঘোলাটে ক্রিকের পানি ধরে সাঁতরানো হাঁসকেও অনুসরণ করতে পারবে। একজন অশ্বারোহী এগিয়ে আসছে রাঞ্চের দিকে। বসার ভঙ্গিটা কেমন যেন। আরও একটু কাছে আসতে কারণটা বুঝতে পারল স্পন্সর। আরোহী লোক নয়, একটা মেয়ে, সাদা মেয়ে। চেয়ারে দোল খেতে শুরু করলো সে। পুরো 10 বছর পর সাদা কোনো মহিলাকে দেখতে পেল। ধীর পায়ে দরজার দিকে এগোলো সে। রাইফেল তুলে নিল হাতে। যদি দরকার হয়ে পড়ে সাবধানের মান নেই। সূর্যের আলোয় আগুনের লেলিহান শিখার রং পেয়েছে মেয়েটার সোনালি চুল। নরম হয়ে এলো ড্যান স্পেন্সারের তীক্ষ্ণ চাউনি। সরাসরি রান্স হাউজের দিকে আসছে মেয়েটি। চোখের কোণ দিয়ে ব্যাংক হাউজের দরজায় বেকুবের মতো দাঁড়িয়ে থাকা 2 কাউবয়কে দেখতে পেল ড্যান স্পন্সর। চোখ বিস্ফারিত ওদের। কালো মেয়ারে চেপেছে মেয়েটি। দূরে থাকতে স্যালুট ছাড়ল। তারপর লাগাম হাতে ঘোড়াকে হাঁটিয়ে এগিয়ে এলো স্পন্সরের দিকে। ট্রাউজার আর ছেলেদের শার্ট ওর পরনে, কিন্তু তারপরও অতুলনীয় সৌন্দর্য ঢাকা পড়েনি। সহজ লাজুক হাসি উপহার দিল মেয়েটি। মেয়ে বটে একখানা। প্রবল বিস্ময় নিয়ে স্পন্সরের দিকে তাকালো ডরথি। ওর ধারণা ছিল বিশাল দেহী মানুষ সে, কিন্তু ঘুণাক্ষরে ভাবেনি প্রায় দৈত্যাকার একজন লোককে দেখতে পাবে। 6.5 ফুটেরও বেশি লম্বা, 300 পাউন্ড ওজন। ঘন চুলে পাক ধরেছে। মোর্চে ধরা লোহার মতো বাদামি দেখাচ্ছে মাঝে মধ্যে। থামের মতো বিশাল ভারী বাহু পুরোপুরি ঢাকতে পারেনি শার্টের আস্তিন। এসো এসো, গুরুগম্ভীর শব্দে গর্জে উঠল ড্যান স্পন্সর। তুমি নিশ্চয় ডরথি হেডলিন। শুনেছি তোমার কথা, বিস্তর শুনেছি। মেয়েটিকে দ্বিধান্বিত পায়ে সিঁড়ির দিকে এগোতে দেখে চারপাশে তাকালো সে। কি হলো? বুড়ো একজন মানুষকে নিশ্চয় ভয় পাচ্ছ না? এসো, ভেতরে এসো। ভয় পাচ্ছি তা নয়। যেভাবে এখানে এসেছি আমরা, বরং এই জমি আমাদেরও নয়। আর ব্যাখ্যা করার দরকার নেই। মাথা নাড়ল উপত্যকার অধিপতি। ভেতরে এসে বসো। এই প্রথম সাদা কোনো মেয়ে আমার বাড়িতে পা রাখল। যাকগে, নিশ্চয় এদের কাছে এসেছ। অঘরে ঘুমাচ্ছে ও, একেবারে মরার মতো। ও, তার মানে নিরাপদে ফিরতে পেরেছে ও? স্বস্তির সুরে জানতে চাইল ডরথি। যা ভয় পেয়েছিলাম। লোকজন ওর পিছু নিয়েছিল। ঝামেলাটা কিসের? আগ্রহ নিয়ে ওর দিকে তাকালো স্যাম স্পন্সর। সব কিছু খুলে বলো আমাকে। সাইডেনারের খুন হওয়া এবং পরবর্তী ঘটনা সম্পর্কে বলল ডরথি। সেজন্যই এখানে এসেছি আমি, শেষে যোগ করল। এক হিসেবে শান্তির জন্যে। সব কিছু জানতাম না আমরা, অন্তত শুরুতে। এদের কথা না শুনে বোকামি করেছি সবাই। স্যাম ল্যামসন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল ও। আমার বাবা বা সেটলাররা এখন শান্তি চাইছে মিস্টার স্পন্সর। জনি গ্যারেট বা মার্টিন থাচার সম্পর্কে বলতে পারবো না, কিন্তু অন্যদের পক্ষ থেকে তোমাকে নিশ্চয়তা দিতে পারি আমি। নট করল স্পন্সর। কাজটা তাহলে এড করেছে?
অবশ্য যাওয়ার সময় এমন আভাস দিয়েছিল ও। খবরটা শুনে খুশি হবে ছেলেরা। মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো সে। ডেভ, গর্জে উঠল রানচার। ছুটে এসে দরজায় দাঁড়ালো কুক। উস্কুস চুল মাথায়, মুখে দাড়ির জঙ্গল, চোখে বিব্রত চাউনি। কফি আর কেক নিয়ে এসো আমাদের জন্যে। আজ এই উপত্যকার ইতিহাসে অভূতপূর্ণ একটা দিন। একজন লেডি আমাদের মেহমান হয়েছে। খোদার কসম। লাল হয়ে গেল স্পেন্সারের মুখ। কিছু মনে করো না ম্যাম, আমার কথাবার্তা বা আচরণ হয়তো বেখাপ্পা লাগতে পারে। পুরুষ মানুষের জায়গা তো হরহামেশা গালিগালাজ করি আমরা। এটা তো স্বর্গ বা পূবের কোনো ভদ্রলোকের বাড়ি নয়। আমাকে পাপী মানুষ বলতে পারো, কিন্তু সেজন্যে অনুতাপ নেই আমার। মনে হচ্ছে নরকের ফটক কিছুটা চওড়া করতে হবে। আমার মতো দানবকে ওখানে ঢোকানো সহজ হবে না। সব কটা দাঁত কেলিয়ে হাসল সে। তাকিয়ে আছে ডরথির দিকে। তাহলে তুমিই সেই মেয়ে যাকে বিয়ে করতে যাচ্ছেন? ঝট করে উঠে দাঁড়ালো ডরথি। ডরথি মুখ চোখ লাল হয়ে গেছে। কেন? কে? মন খারাপ করো না ম্যাম, আমি আসলে মোটা মাথার ঠোঁট পাতলা এক লোক। কি জানো, এ ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেনি এড, কিন্তু ওর চোখের ভাষা পড়ার ক্ষমতা তো আছে আমার, নাকি? এবার যখন বেরিয়ে গেল, আশায় ছিলাম পছন্দের মেয়েকে খুঁজে পাবে সে। তা ওকে কেমন লাগে তোমার? তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করলো সমানে আগুন ওগড়াচ্ছে বুড়োর দুই কোল্ট। তীক্ষ্ণ দৃষ্টিতে ডরথিকে এফোর ওফোর করে দিল রানচার। চাউনিতে চাপা কৌতুক খেলা করছে। ওকে বিয়ে করছো বিয়ে করছো তো? ওহ, আমি কিভাবে জানবো? প্রতিবাদ করলো ডরথি। আমি তো এও জানি না যে সত্যিই আমাকে ও চায় কিনা। দেখো মেয়ে, মিষ্টি কথায় ভোলাতে পারবে না আমাকে। চ্যাংড়া ছেলেদের হয়তো এভাবে পটাতে পারবে, কিন্তু আমার বেলায় কাজ হবে না। আমার মতো তুমি নিজেও জানো, সুন্দরী কোনো মেয়ে যদি একজন পুরুষকে মনে প্রাণে চায়, মনে হয় না এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে লোকটির। আসলে কিছুই করার থাকে না, সেফ দৌড়ে যদি পালিয়ে যেতে পারে। শুধু এই হার মেনে নিয়ে মেয়েটাকে বিয়ে করতে হবে, নয়তো তল্লাট ছেড়ে নিরুদ্দেশ হতে হবে। পেছনে ঠিকানা বা কোনো চিহ্ন রেখে যাওয়া যাবে না। কই, আমাকে তো জিজ্ঞেস করেনি। এ ধরনের কথা বলে হয়তো কম বয়সী কাউকে ভোলাতে পারবে, কিন্তু আমাকে পারবে না। অনেক ইন্ডিয়ান যুবককে দেখেছি, জানো তো, যে মেয়েকে বিয়ে করতে চায় তার বাড়ির সামনে ঘোড়া বা গরু রেখে আসতে হয় ওদের। পশুর সংখ্যা পছন্দ হলে বিয়েতে মত দেয় মেয়েটা। অনেক ইন্ডিয়ান যুবককে দেখেছি 20টা গরু বিসর্জন দিতে, অথচ 10টা দিলে ওই মেয়ের চেয়ে সুন্দরী স্কু জোটাতে পারত সে। এর কারণ জানো? মেয়েটা চায় নিজের পছন্দের যথার্থতা প্রমাণ করুক যুবক। একই সঙ্গে প্রমাণ করতে চায় দামটা আসলে সস্তা নয়। না, মোটেই না। এমন কিছুই করব না আমি বরং একটা ভাল্লুকের সঙ্গে মল্লযুদ্ধ লড়তে রাজি আছি, কিন্তু কোনো মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্যে পটাতে পারবো না। ড্যান স্পেন্সারের হেয়ালিপূর্ণ তর্কের ধারে কাছেও গেল না ডরথি হেডলিন, বরং কাজের কথা পারল ও। তাহলে শান্তি আসবে এখানে, স্যার? আমরা যদি ল্যামসনের সঙ্গে সম্পর্ক ছেদ করি, তাহলে লড়াই করবে না তুমি? এখানে থাকতে দেবে আমাদের? লড়াই কেন লড়ব? আমার তো মনে হয় কয়েকটা প্রতিবেশী হলে মন্দ হবে না। উজ্জ্বল হলো তার চোখজোড়া। পর মুহূর্তে কঠিন হয়ে গেল চাউনি। কিন্তু তোমরাই শেষ, অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তোমরাই শেষ, বুঝেছ? আর কেউ নয়। তাহলে সত্যিই নিজস্ব জমি হবে আমাদের? অবিশ্বাস নিয়ে প্রশ্নটা করল ডরথি। নিশ্চয়, যে যেখানে আছো থাকবে তোমরা। স্যাম ল্যামসনের লোকজন চলে গেলে
ওদের জায়গাও দখল করে নিতে পারো ইচ্ছে করলে। যদিও কাগজ কলমে তোমাদের জমি লিখে দিতে পারবো না আমি। কখনো লিখতে শিখিনি ম্যাম। সত্যি কথা, মিথ্যে বলছি না। কিভাবে লিখতে বা পড়তে হয় জানি না আমি, শিখিও নেই। কিন্তু 6 শুটারের গুলি চালিয়ে বাড়ির দেয়ালে নিজের নাম লিখতে পারবো। খোদার কসম, চাইলেই কাজটা করতে পারি। কিন্তু কলম, আমার হাতে সবসময় জিনিসটা খুব ছোট মনে হয়েছে। না, ছাপানো লেখা পড়তে জানি না, কিন্তু যে কোনো চিহ্ন পড়তে পারি। আমার বাথান থেকে ঘোড়া চুরি করেছিল এক ইন্ডিয়ান। 7 মাইল ট্র্যাক করেছি ওকে। মিথ্যে বলছি না ম্যাম। ঘোড়া আর ইন্ডিয়ান লোকটার চাঁদির চামড়া নিয়ে ফিরে এসেছি আমি। খোদ ওর গ্রামে গিয়ে চামড়া ছিলেছি। বিস্ময় বা বিহ্বলতা প্রকাশ করার সুযোগ হলো না ডরথির। বাইরে চিৎকার করে উঠল কেউ। একটু পর ছুটে দরজায় এসে দাঁড়ালো এক কাউবয়। বস বস, আসছে ওরা। ওহ, জলদি করো, চলে এসেছে ওরা। পুরুষ সিমন্সের কণ্ঠ চাপা পড়ে গেল গুলির প্রচণ্ড শব্দে। একলাপে চেয়ার ছেড়ে দরজার দিকে এগোলো ড্যান স্পেন্সার। পোর্সের দিকে ছুটে আসছে লোকজন। ব্যাংক হাউস থেকে ছুট লাগিয়েছে বিল লিয়েস্ট, কিন্তু ছুটন্ত অশ্বারোহীরা ধরে ফেলল তাকে। প্রথম ঘোড়ার ধাক্কায় মাটিতে হুমড়ি খেয়ে পড়ল সে। পেছনের ঘোড়াগুলো নিষ্ঠুরভাবে মারিয়ে গেল ওকে। ভেতর থেকে হতভাগ্য কাউবয়ের তীক্ষ্ণ যন্ত্রণাকাতর চিৎকার শুনতে পেল ডরথি। ড্যান স্পেন্সারকে পিস্তল বের করতে দেখেনি ও, কিন্তু খেয়াল করল সমানে আগুন ওগড়াচ্ছে বুড়োর 2 কোল্ট। দরজায় এসে দাঁড়ানো এক লোক থমকে দাঁড়ালো গুলির ধাক্কায়। বুক চেপে ধরল। গলগল করে বের হওয়া রক্ত হাত ভিজিয়ে দিয়েছে তার। এক বুটওয়ালা ভুতুরে একটা অবয়ব ছুটে এলো পাশের কামরা থেকে। দ্রুত হাতে কোমরে গান বেল্ট জড়াচ্ছে। পর মুহূর্তে এড ক্রেমারকে গুলি করতে দেখতে পেল ডরথি। পেছনের জানালায় ক্ষীণ শব্দ হলো। ঝট করে ঘুরে দাঁড়ালো এড। কোমরের কাছ থেকে গুলি করল। জানালার চৌকো কাঠামো ঢেকে দেওয়া গাঢ় অবয়বটা অদৃশ্য হয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে তুমুল বেগে ছুটে এলো গুলির তুবড়ি। অন্তত 7-8টা রাইফেল গর্জে উঠেছে বাইরে। চট করে র্যাক থেকে একটা হেনরি তুলে নিল এড ক্রেমার। আরেকটা তুলে নিয়ে ছুটে গিয়ে ড্যান স্পেন্সারের হাতে ধরিয়ে দিল। জানালার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল বুড়ো। এত দ্রুত এসেছে ওরা যে কিছুই টের পায়নি। খানিকটা বিব্রত স্বরে বলল সে, মেয়েটার সঙ্গে গল্প করছিলাম। চট করে ডরথির দিকে তাকালো এড। বিস্ময় আর মেয়েটিকে দেখার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দ্রুত গম্ভীর হয়ে গেল মুখ। প্রবল আতঙ্ক নিয়ে এড ক্রেমারের চোখে সন্দেহ ফুটে উঠতে দেখতে পেল ডরথি। বাইরে চিৎকার করল কয়েকজন। পরপরই জানালা লক্ষ্য করে গর্জে উঠল বেশ কয়েকটা অস্ত্র। ঝুলন্ত লণ্ঠনটা মুহূর্তে শতটুকরো হয়ে ছড়িয়ে পড়ল পুরো কামরায়। রান্নাঘরে খিস্তি আওড়ালো কেউ। একটা বাফেলো বন্দুকের গর্জন শোনা গেল পরপরই। কজনকে দেখেছ জানতে চাইল এড। 12-13 জন বোধ হয়, বলল ড্যান স্পেন্সার। প্রথম চোটে 2-3 জনকে শেষ করে দিয়েছি। 12-13 জন? চরকির মতো ঘুরে দাঁড়িয়ে ডরথির মুখোমুখি হলো এড। সেটলাররা এসেছে নাকি? এখনো লড়াই করার ইচ্ছে আছে ওদের? না, হতেই পারে না, বলল স্পেন্সার। র্যান্স ইয়ার্ডের উপর দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার। করালটা তন্ন তন্ন করে খুঁজল। প্রশ্নই আসে না। সেটলারদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে ওই এসেছে। এতক্ষণ এ নিয়ে কথা বলছিলাম আমরা। তোমরা কথা বলছো ঠিক তখনই হামলা করলো ওরা, তাই না? সন্ধিয়ান সুরে ক্ষোভ প্রকাশ করলো এড। উঠে দাঁড়ালো ডরথি। বিস্ফারিত হয়ে গেছে 2 চোখ। ও, তুমি নিশ্চয় কথাটা বিশ্বাস করো না? করতেই পারো না। আমি কথা শেষ করতে পারল না ও। লগের তৈরি বাড়ির দেয়াল
কাঁপিয়ে তুলল অসংখ্য বুলেট। মুহুর্মুহু গর্জে উঠছে কয়েকটা রাইফেল। ইন্ডিয়ানদের মতো ক্ষিপ্ততায় এক জানালা থেকে অন্য জানালায় ছুটে যাচ্ছে এড গ্রেমার। এক ফাঁকে অন্য বুট পায়ে গলিয়ে নিয়েছে। দরজার কাছাকাছি রাখা একটা ওলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বুলেটের আঘাতে। গুলি করল এড। করালের কোণে হুমড়ি খেয়ে পড়ল এক লোক। তারপর চিৎপাত হয়ে পড়ল শক্ত মাটির উপর। কয়েক হাত দূরে পড়ে রয়েছে হতভাগ্য বিল লিয়েস্টের বিকৃত লাশ। এবার ছুটে এসে হামলা করবে ওরা। হঠাৎ বলল এড। কোল্ট দুটো লোড করছে। জুত করে বসো ড্যান। এই ঠেলায় আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। আসুক না বেটারা, লড়াই করার খায়েশ মিটিয়ে দেব ওদের। চোর ডাকাত লুটেরার দল আসুক। যতজন আসবে ততজন ফিরে যেতে পারবে না। আচমকা বিক্ষিপ্তভাবে ছুটে এসে আক্রমণ চালালো আউটলরা। ছুটে দরজার কাছে চলে গেল বুড়ো। কোল থেকে সমানে গুলি করছে। চিৎকার করে পেট চেপে ধরল এক লোক। এলোমেলো কয়েক পা ফেলল। তারপর সশব্দে আছড়ে পড়ল মাটির উপর। আরও একজন পড়ে গেল। হঠাৎ গর্জে উঠল একটা কোল্ট। কেঁপে উঠল ড্যান স্পন্সারের দেহ। এক পা আগে বাড়ল সে। তারপর চিত হয়ে পড়ে গেল মেঝে। দু চোখ ভরা আতঙ্ক নিয়ে বুড়োর দিকে তাকিয়ে থাকলো ডরথি। তারপর গোলাগুলি উপেক্ষা করে ছুটে গেল। ড্যান স্পন্সারের পাশে বসল। বিহবল দেখাচ্ছে মানুষটাকে। আমাকে গুলি লাগিয়েছে ওরা। হ্যাঁ, এর মজা টের পাওয়াবো ওদের। আমার পিস্তলটা দাও তো ম্যাম। গুবরে পোকার মতো পিষে মারবো ওই হারামজাদাকে। শশ, চুপচাপ শুয়ে থাকো। ফিসফিস করলো বিশাল বুকের ছাতির উপর থেকে শার্ট সরিয়ে ক্ষতটা খুঁজে বের করার প্রয়াস পেল ডরথি। শার্ট ছিঁড়ে ফেলল। পালাক্রমে দুটো পিস্তল ব্যবহার করছে এড। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেছে। কেন যেন অনিশ্চয়তায় ভুগছে হামলাকারীরা। কারণটা কি? স্পন্সর সাম্রাজ্যের অধিপতি আহত হয়েছে, কিন্তু উল্টোর দিকে নিজেদের 4 জন লোক খুন হয়েছে। সম্ভবত আরও কয়েকজন আহত হয়েছে। সেজন্যই লড়াই করার উৎসাহে ভাটা পড়েছে। বাইরে সন্দিষ্টি রেখেছে ও। করাল ট্রাফের পেছনে ক্ষীণ নড়াচড়া চোখে পড়ল। রাইফেল খানিক তুলল, নজর রেখেছে একই সঙ্গে। তারপর সযত্নে নিশানা করল। ফের মাথা তুলল লোকটা। অর্থাৎ নড়াচড়া চোখে পড়া মাত্র ট্রাফের তলার একটু নিচ বরাবর ট্রিগার টেনে দিল এড। চিৎকার করলো লোকটা। একই সঙ্গে পুরোপুরি উঠে দাঁড়ালো। তারপর ট্রাফে লুটিয়ে পড়ল লাশটা। বেশ তো, কার শখ আছে এখনো? চিৎকার করে আহ্বান করলো এড। সাহস থাকলে ধরতে আসো আমাকে। আমাকেই তো চাও, তাই না? দেরি করো না। উত্তরের ক্যাম্প থেকে শিগগিরই চলে আসবে ছেলেরা। ওরা এলে আমার মজার ভাগ বসাবে নির্ঘাত। কই, জলদি এসো। ওর কথা বিশ্বাস করবে না কেউ, কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়বে নিশ্চয়। কিছুক্ষণ পরেই নিচু স্বরের তর্ক শুনতে পেল এর। মিনিট কয়েকের নীরবতা নেমে এলো এবার। এই ফাঁকে সব অস্ত্র রিলোড করে নিয়েছে ও। স্পন্সরের 2 কোল্ট বা হেনরিটাও বাদ যায়নি। প্রায় মাঝবিকেল এখন। প্রচণ্ড গরম লাগছে। রাত পর্যন্ত যদি অপেক্ষা করে শত্রুপক্ষ, কপালে সত্যি দুর্ভোগ আছে ওর। ওর ভাবতায় কাজ হতে পারে। হয়তো বিশ্বাস করবে ওরা, কিংবা এও ভাবতে পারে কাছাকাছি অন্য কোনো রাইডার গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। সুতরাং সাহায্য নিয়ে আসার জন্যে লাইন কেবিনে চলে যাবে সে। যেভাবে হোক বাইরে থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছেই। এমনও হতে পারে হয়তো 2 লাইন কেবিন থেকে চলে আসবে 2 দল। সেক্ষেত্রে 2 দলের মাঝখানে পড়ে কচুকাটা হয়ে যাবে এরা। পুরো 1 ঘন্টা কেটে গেল
সামান্য শব্দও হলো না কোথাও। এড পেছনে ডরথির উপস্থিতি টের পেল এড ক্রেমার। একটু হাত লাগাবে? মিস্টার স্পেন্সারকে বিছানায় তুলে নিলে ভালো হতো। ডরথির দৃষ্টি এড়িয়ে গেল এড। রাইফেল রেখে উঠে দাঁড়ালো। ড্যান স্পেন্সারের বিশাল দেহ তুলতে রীতিমতো যুদ্ধ করতে হলো ওদের। বয়ে নিয়ে গিয়ে ঘরে তৈরি চার পেয়ে একটা বিছানায় শুইয়ে দিল রানসারকে। দ্রুত ব্যস্ত হয়ে পড়ল ডরথি। মনোযোগ দিয়েছে স্পেন্সারের ক্ষতের শুশ্রূষায়। এদিকে জানালার কাছে সরে এলো এর। খাঁচায় বন্দি চিতার মতো অনুভূতি হচ্ছে ওর। এক জানালা থেকে আরেক জানালায় পায়চারি করে বেড়াচ্ছে এর। বাইরে সবকিছু নীরব হয়ে আছে। রানসিয়ার্ডের শক্ত মাটির উপর পড়ে আছে মৃতদের লাশ। দমকা বাতাস উঠল পেইরিতে। ঘূর্ণি তুলল হাঁটু সমান উঁচু ঘাসের গালিচায়। ছুটে এলো রানস ইয়ার্ডের দিকে। বাতাসে নড়ে উঠল বিল লিয়েস্টের চুল। মারা গেছে লিয়েস্ট। বুড়োর সঙ্গে প্রথম থেকে ছিল সে, পরিবারের একজনের মতো। ব্রুস সিমসও মারা গেছে। আচমকা কোনো কিছুই বুঝতে পারেনি বেচারা। নিজের একটা রান্স হবে কোনো একদিন, এই স্বপ্ন কখনোই পূরণ হবে না সিমসের। বেশ, দেখা যাবে। এর মাসুল দিতে হবে ওদের। একজনও ছাড় পাবে না। করাল থেকে বেরিয়ে ক্রিকের কাছাকাছি চলে গেছে স্টিলডাস্ট স্টালিয়ন। কৌতূহল নিয়ে এগিয়ে যাচ্ছে ট্র্যাপের কাছাকাছি পড়ে থাকা এক লোকের দিকে। সতর্ক, ভরকে যাওয়া মাত্র ছুট লাগাবে। কাছে গিয়ে মানুষটার শরীর শুকলো। রক্তের গন্ধ পেতে ছিটকে পিছিয়ে এলো কয়েক পা। নাকের পাটা ফুলে গেছে ওটার। চোখ বিস্ফারিত। দৃষ্টিসীমায় নেই কেউ। দৃশ্যত পালিয়ে গেছে হামলাকারীরা। ঘুণাক্ষরেও আশা করেনি রানসে প্রবল বাধার সম্মুখীন হবে, কিংবা এড ক্রেমারের উপস্থিতিও প্রত্যাশা করেনি। বুড়ো ড্যান স্পেন্সার এভাবে লড়তে সক্ষম ধারণার অতীত ছিল ওদের। স্পেন্সার বাথানে হামলা করতে এলে উচিত শিক্ষা পেতে হয়। ইন্ডিয়ানদের মতোই উচিত মূল্য দিয়ে জেনেছে ওরা। আরও 1 ঘন্টা অপেক্ষা করলো এড। ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে। বাড়ির ভেতর আপাতত নিরাপদ ওরা। বেরিয়ে যাওয়ার আগে এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাঝে মধ্যে বেডরুমে গেছে স্পেন্সারের খোঁজ নেয়ার জন্যে। কোনো প্রশ্ন করেনি। নিজের চোখে যা দেখার দেখেছে। অজ্ঞান কিংবা অঘরে ঘুমাচ্ছে সে। পাশে বসে আছে ডরথি হেডলিন। ভুলেও মেয়েটির দিকে তাকায়নি এড, কিন্তু ভেতরে ভেতরে তিক্ততা ছড়িয়ে পড়ছে ওর। নির্জলা অ্যাসিডের মতো ক্রিয়া করছে। বলতে পারছে না শান্তির কথা বলতে এখানে এসেছে ডরথি। এই সুযোগে ল্যামসনের লোকেরা হানা দিয়েছে রানচে। ড্যান স্পেন্সার সম্পর্কে জানে এড। জানে যে সজাগ থাকলে তার অগোচরে এখানে পৌঁছাতে কারো পক্ষেই সম্ভব ছিল না। স্যাম ল্যামসনের পরিকল্পনার অংশ হিসেবে এখানে ডরথির আগমন। পরিস্থিতি অন্তত তাই নির্দেশ করছে। কিন্তু মেয়েটি সম্পর্কে ওর সমস্ত ধারণা সেটাকে ভুল প্রমাণ করতে চাইছে বারবার। তারপরও নিশ্চিত হতে পারছে না। সম্ভাবনাটা উপেক্ষা করা যাচ্ছে না। এরকম দৈবাৎ যোগাযোগ বড় অস্বাভাবিক। সবচেয়ে বড় কথা, বিকল্প চিন্তা করবে কেন? স্যাম ল্যামসনের প্রতি আকৃষ্ট হয়নি মেয়েটা? সাইড ডেনান কি ওর অপেক্ষায় হেডলিনদের বাড়িতে উৎপেতে ছিল না? হয়তো আগুনে কাঠ যোগ করে ওকে সতর্ক করতে চেয়েছিল মেয়েটা, কিংবা সেফ কাকতালীয় হতে পারে ব্যাপারটা। আসল কথা হচ্ছে মেয়েটির সঙ্গে দেখা করতে যে নিখুঁত এক ফাঁদে পা রেখেছিল ও, আরেকটু হলে ওকে নিকেশ করে ফেলেছিল শান ডেনান। আরেকটু আগে ড্যান স্পেন্সারের সঙ্গে যখন শান্তি ও সহযোগিতার কথা বলছিল ডরথি, রেইড করেছে স্যাম ল্যামসনের লোকজন।
সেফ সৌভাগ্যের কারণেই মারা যায়নি ওরা দুজন, সেজন্যে দোষ দেওয়া যায় না ডরথিকে। এর জানে মাঝে মধ্যে দরজায় এসে দাঁড়িয়েছে মেয়েটা। একবার কিছু বলতে মুখ খুলেছিল, কিন্তু তখনই ঘুরে দাঁড়িয়ে ডরথিকে এড়িয়ে গেছে ও। জানালার কাছাকাছি ঝুঁকে বসেছে ও, বাইরে চোখ রেখেছে। হঠাৎ ঘুরে দুরাগত শব্দ শুনতে পেল। উঠে দাঁড়িয়ে ফেরি ধরে তাকালো। হ্যারি, রাউডি। একটা বাঘ স্কিনে চেপেছে কাউবয়। ইয়ার্ডে ঢুকেই ভরকে গেল ঘোড়াটা। লিয়েস্টনের মৃতদেহ দেখতে পেয়েছে। স্যাডল ছেড়ে দ্রুত বাড়ির দিকে এগিয়ে এলো রাউডি। লাইন কেবিনে সবকিছু ঠিক আছে তো? দ্রুত জানতে চাইল এড। একই প্রশ্ন তো আমারও। বিস্ফোরিত হলো রাউডি। কি হয়েছে বলো তো? আক্রমণ করেছে ওরা। রান্নাঘর থেকে পাল্টা গুলি করেছে ডেভ। আমি আর স্পন্সার ছিলাম এখানে। আহত হয়েছে ও। আঘাতটা মারাত্মক। লিয়েস্ট আর সিমসের লাশ তো নিজের চোখে দেখলে। মিনিট কয়েক আগে উপত্যকার আড়াআড়ি পপলারের দিকে ছুটতে দেখেছি ওদের। ছেলেরা সবাই অস্থির হয়ে আছে। ঝামেলাটা চুকিয়ে ফেলতে চায়। এখানে বসে আক্রান্ত হওয়ার চেয়ে পপলারে গিয়ে ওদের চেপে ধরলেই তো ল্যাঠা চুকে যায়। আমারও সহ্য হচ্ছে না আর, ত্যক্ত স্বরে বলল এড। হ্যাঁ, যাচ্ছি আমরা। শহরটা ধুলোয় মিশিয়ে দিয়ে তবে ফিরব। ও না, শহরে গিয়ে নির্বিচারে খুন করতে পারো না তোমরা। পেছনে দরজায় এসে দাঁড়িয়েছে ডরথি। প্লিজ এড, এমন একটা জঘন্য কাজ করতে পারো না তুমি। সেটলারদের কেউই এখন লড়াই করতে ইচ্ছুক নয়। রাঞ্চে যারা আক্রমণ করেছে সবাই ওরা ল্যামসনের লোক হয়তো, কিন্তু সেটলারদের উৎসাহে ভাটা পড়ার কোনো নমুনা চোখে পড়েনি আমার। দলে অন্তত 12 জন লোক ছিল। এত লোক কোথায় পেল ল্যামসন? 12 জন আমারও চোখে পড়েনি কখনো। ডেনান মারা গেছে, টেবারও নেই। তাহলে কোত্থেকে এলো এত লোক? ঘুরে রাউডির দিকে ফিরল। কিছু খাবার নিয়ে লাইন কেবিনে ফিরে যাও হ্যারি, আমিও আসছি। দেরি হবে না পৌঁছতে। সবাই মিলে উপত্যকা পেরিয়ে পপলারে যাব। যদি সেটলারদের মুখোমুখি হয়ে পড়ি, যা চায় তাই পাবে ওরা। লিয়েস্ট আর সিমসের মতোই পরিণতি হবে ওদের। যথেষ্ট ছাড় দিয়েছি, আর নয়। ঘুরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ও। ফ্যাকাশে মুখে ওর দিকে তাকিয়ে থাকলো ডরথি। তাহলে আমাকে বিশ্বাস করছো না? প্রতিবাদ করলো। পপলারে গিয়ে নিরীহ লোকজনকে খুন করবে তুমি? লিয়েস্টার সিমস খুন হলো কি কারণে বলতে পারবে? কি দোষ ছিল ওদের? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল এড। পপলারবাসীর কোনো ক্ষতি করেছে ওরা? বলছিলে নিরীহ লোকজন রয়েছে পপলারে। আমি অন্তত কথাটা বিশ্বাস করি না। সময় থাকতে বহুবার সতর্ক করেছি তোমাদের। বলেছি কি পরিণতি হতে পারে, কিন্তু আমার কথা কানে তোলনি কেউ। তো হামলা করতে এখান পর্যন্ত এসেছে ওরা। 2 জন নির্দোষ মানুষকে খুন করেছে। খুনের দায় তো ওদের নিতেই হবে, মাসুলও দিতে হবে। চেষ্টা কম করিনি আমি। ছেলেদের সঙ্গে গায়ের জোরে তর্ক করেছি, শান্ত রেখেছি ওদের। স্পন্সরের সঙ্গে তর্ক করেছি যাতে সেটলারদের একটা সুযোগ দেয়। কিন্তু কি হলো শেষে? সুযোগটা ঠিকই লুফে নিয়েছে ওরা। তবে হামলা করার সুযোগ। 12 জন লোক হামলা করেছিল আজ। অন্তত 12 জন। কয়েকজন মারা গেছে বটে, কিন্তু আমার মতো তুমিও জানো ল্যামসনের এত লোক নেই। স্বর্গ থেকেও আসেনি কেউ। বড় জোর হয়তো 8 জন হবে ওর নিজস্ব লোকজন। এখানে এসে তাজা 2টো প্রাণ কেড়ে নিয়েছে ওরা। স্পন্সরকে আহত করেছে। ওই লোকটা আমার কাছে বাবার মতো। অনেক বাবার চেয়েও বেশি সদয় সে আমার প্রতি। আমার শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, গাইড, যাই বলো। যা কিছু আমি শিখেছি তা ওর কাছ থেকে। ধুকে ধুকে মারা যেতে পারে সে। যদি সত্যিই মারা যায়
স্পন্সর, তাহলে দোষটা আমার ঘাড়ে পড়বে, কারণ ঝামেলাবাজ সেটলারটা এখান পর্যন্ত আসার সুযোগ আমার দুর্বলতার কারণেই পেয়েছে। প্রবল হতাশায় আড়ষ্ট হয়ে গেছে ডরথির শরীর। প্লিজ এড, অনুনয় ঝরে পড়ল ওর কণ্ঠে। এমন একটা কাজ করতে পারো না তুমি? তোমার ক্রুদের বেশিরভাগই সেটলারদের চেনে না। লড়াই করুক বা না করুক, মারা পড়বে ওরা। ওদের বাড়ি পুড়িয়ে দেবে, শহরটা ধ্বংস হয়ে যাবে। ওরা যদি লড়াই না করে তাহলে কাউকে গুলি করব না আমরা, সোজা সাপটা সুরে বলে গেল এড। ল্যামসন যদি আবার আক্রমণ করে হয়তো সবাই শেষ হয়ে যাব আমরা। যাকগে, সেটলারদের সম্পর্কে একটা কথা না বললেই নয়। অন্তত আমার কাছে মনে হয়েছে ল্যামসনের কোটের ঝুল ধরে থেকে নগদ যা পায় তাই লুফে নেয়ার পক্ষপাতী ওরা। সত্যি নয় এটা, তপ্ত স্বরে প্রতিবাদ করল ডরথি। যেটা করা উচিত তাই করতে চেয়েছে ওরা। স্যাম ল্যামসনকে সৎ ও উদার মনে করত, তাই একসময় ওর কথা বিশ্বাসও করেছে, কিন্তু এখন অনেকের ধারণায় পাল্টে গেছে। ব্যাক স্কিন কোট গায়ে চাপিয়ে হ্যাট তুলে নিল এড। থমথমে দেখাচ্ছে ওর মুখ, চোয়ালের পেশি আড়ষ্ট। সযত্নে ডরথিকে এড়িয়ে যাচ্ছে, জানে চোখাচোখি হওয়া মাত্র দুর্বল হয়ে পড়বে ওর মন। মনে মনে কিছুটা হলেও আফসোস করছে, অনেক আগেই অস্ত্র তুলে নিলে হয়তো অমূল্য কয়েকটা প্রাণ ঝরে পড়ত না। লিয়েস্ট বা সিমস যেমন বেঁচে থাকতো, তেমনি ডেভ মুরের মতো নিরীহ সেটলারকেও মৃত্যুবরণ করতে হতো না। রেখে যাওয়া রাইফেল তুলে নিয়ে দরজার দিকে এগোলো ও। এড পেছন থেকে বলল, ডরথি, তুমি যদি পপলারে যাও তবে আমিও যাব। তোমার দলের কোনো লোক সেটলারদের বাড়িতে হাত রাখা মাত্র আমি নিজে গুলি করব তাকে। প্রথমবারের মতো মেয়েটির দিকে তাকালো এড। বেদনার রাগে জ্বলতে দেখতে পেল ডরথির আয়ত চোখজোড়া। যাও তাহলে, কর্কশ্বরে বলল। কিন্তু ঘটে যদি সামান্য বুদ্ধি থাকে তাহলে বন্ধুদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবে তুমি। যাও, কিছু সময় দেব তোমাকে। চাইলে লামসনকে সতর্ক করে দিতে পারো, কিন্তু সেটলারদের যদি রক্ষা করতে চাও তাহলে পপলার থেকে বের করে আনো ওদের। সব কিছু চুকে যাওয়া পর্যন্ত পাহাড়ে থেকে যেও। আমরা যখন শহরে ঢুকব একজনও যেন না থাকে ওখানে। বেরিয়ে গেল এড। তাকে করালে যেতে দেখতে পেল ডরথি ল্যাশো নিয়ে স্টিল ডাস্টে স্যাডল চাপাবে। এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো ও, তারপর কালো মেয়ারে চেপে বসল। বাড়ির কোণের রেইলে বাঁধা ছিল ঘোড়াটা। ইস্পাত দাবিয়ে সর্বোচ্চ গতি তুলল ডরথি। ব্যক্তিগত বেদনা আর হতাশা ছাপিয়ে উঠেছে শঙ্কা, উদ্বেগ এবং সংশয়। সময় মতো পৌঁছাতে পারবে তো? উপত্যকা ধরে তুফান বেগে ছুটল মেয়ার। চোখ তুলল না এড ক্রেমার, কিংবা ঘাড় ফিরিয়েও তাকালো না, কিন্তু মনে ঝড় বইছে ওর। মেয়ারের খুরের শব্দের সঙ্গে তাল মিলিয়েছে ওর হৃৎপিণ্ড। হাতুড়ির বাড়ি পড়ছে যেন, ক্রমাগত বেড়েই চলেছে। তারপর খুরের শব্দ মিলিয়ে যেতে ওর অস্থিরতাও কমে গেল। গ্রের পিঠে স্যাডল চাপালো ও। হ্যারি রাউডি বাড়ি থেকে বেরিয়ে আসতে স্যাডলে চেপে তার দিকে ঘুরল। ডেভ কুকের উদ্দেশ্যে চিৎকার করলো ও, স্পন্সরের দিকে খেয়াল রেখো, ফিরতে দেরি হবে না আমাদের। ঘোড়ার মুখ ঘুরিয়ে দক্ষিণে ছোটানো ও পাশাপাশি আসছে রাউডি। মাঝে মধ্যে আর চোখে দেখছে এডকে। শেষ পর্যন্ত অধৈর্য কণ্ঠে বলে উঠল, এড, ঠিকই বলেছে মেয়েটা, আমার কোনো সন্দেহ নেই।
কি বললে? না তাকিয়েই সাড়া দিল এড। হবে হয়তো। এ নিয়ে দুশ্চিন্তা করতে রাজি নয়। 8 নিঃসঙ্গ গম্ভীর প্রকৃতির লোক মার্টি থাচার সকালে স্পন্সার বাথানে হামলা করতে যাওয়ার আগেই ডেভ মুরের রহস্যময় মৃত্যু সম্পর্কে ওকে বলেছে লিও কারভার। বুলেটের ক্ষত আর সম্ভাব্য খুনি সম্পর্কে ব্যাখ্যা করেছে। ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা এবং অস্বস্তিতে ভুগছে সে। স্যাম ল্যামসনের সঙ্গে হামলায় যোগ দিয়েছে বটে, কিন্তু লিও কারভারের কথাগুলো ভুলতে পারছে না। আক্রমণের সময় মনটা অন্য কোথাও পড়েছিল। উৎসাহ বোধ করেনি তেমন। সেফ কয়েক রাউন্ড গুলি খরচ করেছে। সত্যি কথা বলতে কি, সে আর জনি গ্যারেটি সবার আগে পিটটান দিয়েছে। স্যাম ল্যামসনের উপর আস্থা আগের মতো নেই এখন। ওরা হামলা করেছে অপরিকল্পিতভাবে এবং বড্ড তাড়াহুড়োর মধ্যে। নিজেকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য লোক মনে করে না থাসার, কিংবা মনে প্রাণে বিশ্বাস করে সে নিজে স্যাম ল্যামসনের জায়গায় থাকলে এর চেয়ে ভালো করত। মনটা বিষিয়ে ওঠার আরেক কারণ লড়াইয়ের ফলাফল। প্রচুর লোক মারা গেছে, অতিরিক্ত। মানুষটা সে একগুঁয়ে প্রকৃতির কোনো জিনিস একবার বিশ্বাস করলে সেটা থেকে টলানো কঠিন। লিও কারভারের কাছ থেকে ডেভ মুরের মৃত্যুর কারণ জানার পর থেকে ভুলতেই পারছে না ব্যাপারটা। সন্দেহটা নিরসন করা সম্ভব, উচিত। তাছাড়া জানে সেদিন ডেভ মুরের পেছনে ছিল স্যাম ল্যামসন। চিন্তাটা ত্যক্ত করছে ওকে। দুর্বল নেতৃত্বের কারণে ল্যামসনের প্রতি ওর বিশ্বস্ততা এমনিতে কমে গেছে, আর এখন লোকটার প্রতি রীতিমতো অসন্তোষ বোধ করছে। স্পন্সার ভ্যালি থেকে পপলারে ফিরতি পথে তেমন কোনো কথাই হলো না। বোধহয় কেউই ভুলতে পারছে না পেছনে কয়েকটা লাশ ফেলে এসেছে, বন্ধুর লাশ। বিক্ষুব্ধ মনে এগিয়ে চলেছে ওরা। গাম্ভীর্যে ভরা মুখ প্রত্যেকের। ভেতরে ভেতরে রাগ আর অসন্তোষে পড়ছে। আকস্মিক হামলা করেও কাজ কিছু হয়নি। ড্যান স্পন্সার এবং এড ক্রেমারের গুলি তোপে সুবিধা করতে পারেনি ওরা। 6টা লাশ ফেলে এসেছে পেছনে। হয়তো দুজনকে খুন করতে সক্ষম হয়েছে ওরা, কিন্তু কোনোভাবেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ড্যান স্পেন্সার আহত হয়েছে বটে, তবে জখম কতটা গুরুতর দলের কেউই জানে না। হিউ টেলরও যোগ দিয়েছিল দলে। খুনোখুনির ব্যাপারে কখনোই আগ্রহ বোধ করে না সে। আজকের লড়াইয়ে তাই তেমন উৎসাহ বোধ করেনি। আকর্ষণটা আরও কমে গেছে এখন। আচমকা তিক্ত মনে উপলব্ধি করলো জীবনে আর কখনো স্যাম ল্যামসনের সঙ্গে দেখা হলো বা না হলো এ নিয়ে বিন্দুমাত্র পরোয়া করে না সে। এবার পাল্টা হামলা করতে আসবে ওরা। নিকট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলো হিউ টেলর। চুপ করো, ক্ষোভ আর তিক্ততায় ফেটে পড়ল জনি গ্যারেট। চেটলারদের মধ্যে একমাত্র সেই মনে প্রাণে সমর্থন করে স্যাম ল্যামসনকে, কিন্তু অভিজ্ঞতাটা সুখকর মনে হচ্ছে না, অন্তত এখন। নিজের বোকামির জন্যে অনুতাপ হচ্ছে। পরাজয় বা সংশয় ল্যামসন বাহিনীর মনোবলে চির ধরাচ্ছে। বাড়ির ভেতরে কিছু দেখতে পেয়েছ? তোমরা চোখ বুজে থাকলে কি হবে? আমি ঠিকই দেখেছি। হেডলিনের মেয়েটা ছিল। ও নিজে স্পন্সারের দেহ টেনে নিয়ে গেছে ভেতরে। নিজের চোখে দেখেছি আমি। জট করে ফিরে তাকালো ল্যামসন। মিথ্যে বলছো তুমি। ল্যামসনের চোখে চোখ রাখলো গ্যারেট।
স্যাম সোজাসাপটা অবিচল স্বরে জানতে চাইল, মিথ্যুক বলছো আমাকে? আবার বলো কথাটা। শ্রাগ করল ল্যামসন। ঠিক আছে, হয়তো সত্যিই ডরথি ছিল ওখানে, কিন্তু প্রমাণ ছাড়া বিশ্বাস করতে আপত্তি আছে আমার। কিভাবে আমাদের আগে স্পন্সর বাথানে পৌঁছলো? ক্রেমারি বা আমাদের চোখে ধুলো দিয়ে কিভাবে গেল? ক্ষুব্ধ স্বরে পাল্টা জানতে চাইল গ্যারেট। অথচ পাহাড়ে হারিয়ে যাওয়ার কথা ছিল ওর। নিশ্চয় পাহাড় টপকে গেছে। বাতাস বাতলে দিল রোজিটার। ল্যামসনের নিজস্ব ক্রুদের একজন। যেভাবেই হোক একটা পথ খুঁজে পেয়েছিল বোধহয়। দূর, থুতু ফেলল স্যাম ল্যামসন। এমন ঝড় বৃষ্টির মধ্যে, তাও রাতের বেলা, কারো পক্ষে ওই পাহাড় পাড়ি দেওয়া সম্ভব নয়। পাগল না হলে কেউ চেষ্টাও করবে না। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ঠিকই অসম্ভবকে সম্ভব করেছে ক্রেমার। গম্ভীর স্বরে বলল মাটির থাচার। আমি খুব ভালো করেই জানি কাল রাতে ক্যানিয়নের ধারে কাছেও যায়নি সে। সুতরাং পাড়ি দিয়েছে ও। কেউ যদি পারে তো সেই লোক হচ্ছে এড ক্রেমার। কঠিন চাউনিতে থাসারকে বিদ্ধ করল ল্যামসন। মনে হচ্ছে ওর ব্যাপারে প্রচুর চিন্তা ভাবনা করছো ইদানিং। স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ করল সে। আমি ওকে ঘৃণা করি, কর্কশ্বরে জবাব দিল থাচার। ওর চেহারা দেখতেও ঘৃণা লাগে আমার, কিন্তু স্বীকার করতে দোষ নেই যে এমন আত্মবিশ্বাসী ধীর স্থির লোক সারা জীবনেও দেখিনি। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো ল্যামসন। চাউনিতে অসন্তোষ আর স্পষ্ট বিদ্বেষ।